Well, they say sky is the limit, and to me, that's really true. But my friend, you have seen nothing. Just wait till I get through. Because I am bad. You know it. You know I am bad. I am bad. We can change the world tomorrow. This could be a better place. If you don't like what I am saying, then won't you slap my face? Because I am bad, you know it. You know I am bad, I am bad. আমরা আজকে শুরু করছি মাইকেল জ্যাকসনের আই এম ব্যাড বিখ্যাত গানটির কয়েকটি লাইন বলে। কেন বলছি তা একটু পরেই জানাচ্ছি সম্মানিত দর্শক। তার আগে বলে নেই যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান মান্নু আমাদের নিয়মিত আয়োজন নেক্সাস টেলিভিশনের চলমানে। এবং এই কথাটি আমি কেন বললাম, কারণ আমার চোখের সামনে যখন একটি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক আন্দোলনের ভেতর থেকে উঠে আসেন একজন নেতা এবং যাকে দেখলে আমার নিজের কাছে এই গানটা মনে পড়েন এবং যাকে নিয়ে আলোচনা সমালোচনা সে তার প্রতি পায়ে পায়ে চলে এবং সে সবসময় খুবই নিজেকে খুবই ভাইব্রেন্টভাবে চারদিকে দেখতে পান এবং চারদিকের মানুষরাও তাকে টের পায় ভাবে, এবং তার নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনাকে স্বাগত। উনি হচ্ছেন মুখপাত্র জাতীয় নাগরিক পার্টি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ওনার নামই সম্পূর্ণ করে ওনার পরিচয়কে। আমরা ওনার সাথে আলাপে যাব কারণ আমরা ওনাকে অনেক দিন পরে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। নিশ্চয়ই দর্শক আপনারা খুশি আছেন, ওনাকে আমরা পেয়েছি। ওনাকে আদর করে যদি আমরা বলি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনাকে যদি আমরা এইভাবে বলি যে আপনি হচ্ছেন আদরের সুরে যদি বলি যে আমাদের রাজনীতির ব্যাড বয়, আপনি কি সেটা মানবেন বা নিবেন? তার ক্ষেত্রে আপনার কি মতামত হবে? রাজনীতির ব্যাড বয় না, আওয়ামী লীগের জন্য ব্যাড বলতে পারেন। ওকে, খুবই সুন্দর, একদম সোজা সাপটা উনি উত্তর দিলেন। ভেরি গুড। সম্মানিত দর্শক, আমরা মূল আলোচনায় ঢুকবো কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার আগে জানিয়ে রাখি ইউটিউবে সরাসরি আমাদেরকে দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভে, এবং ফেসবুকে সরাসরি দেখতে পাবেন নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজে। তাহলে আমাদের সাথেই থাকুন, এখন লাইভ দেখুন বা পরেও আমাদেরকে টিউন করে জেনে নিন। কারণ আমাদের সরকার বলছেন, স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে আগামী সেপ্টেম্বর অক্টোবরের নাগাদে স্থানীয় সরকার নির্বাচন আসছে। আমি আসলে প্রথমে এই নির্বাচনটা নিয়েই কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনটা আসছে এবং আমরা জানতে পারি আপনার দলের মাধ্যমে যে আপনি ঢাকা দক্ষিণ থেকে আপনার দলের মনোনীত প্রার্থী মেয়র নির্বাচনে, এবং এইখানে আপনি কি ধরনের মতামত নিয়ে হাজির হতে চান মানুষের কাছে? প্রথমত নির্বাচনের বিষয়ে যেটা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী যেটা বলেছেন, এইখানে একটু লুকোচুরি আছে যে এটা আসলে কি নির্বাচন, এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন নাকি উপজেলা পরিষদ নাকি পৌরসভা নাকি সিটি কর্পোরেশন? তো আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এটা আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচন, যেটা সেপ্টেম্বরের দিকে হয়তো তফসিল হবে, ডিসেম্বরের দিকে নভেম্বর ডিসেম্বরে ইলেকশন হবে। কিন্তু সরকার শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনটাই নিয়ে আগ্রহী, বাকি স্থানীয় সরকার একটা তো রোডম্যাপ দরকার যে এই 6 মাসের মধ্যে বা এই 1 বছরের মধ্যে এটার পরে এটাইভাবে আমরা শেষ করব। তো সেটা নিয়ে একটা শঙ্কা আছে যে সিটি কর্পোরেশন নির্বাচন আদৌ হবে কিনা বা কবে হবে। ওনারা ইউনিয়ন পরিষদটা দিতে চাচ্ছেন কারণ ইউনিয়ন পরিষদ ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব না। আপনার সকল সরকারি কার্যক্রমই ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত হয়। পার্টির পক্ষ থেকে আমাকে মনোনীত তো হয় না, যেহেতু এবার দলীয় মার্কা, দলীয় ইয়াতে নির্বাচন না, পার্টির সমর্থিত প্রার্থী আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। আমরা বিশেষ করে সিটিগুলোকে নিয়ে আমাদের পার্টির এক ধরনের আউটলুক আছে, আমাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে, এবং আমরা আমাদের যেই ক্যান্ডিডেট আরও যারা ঘোষণা হয়েছে আমরা সবাই মিলে ডিসকভার করছিলাম যে কীভাবে একটা শহরে মানুষের থাকার অভিজ্ঞতাটাকে বেটার করা যায়। বিশেষ করে ঢাকা শহরের মতো শহরে এটা করাটা খুব কঠিন, কারণ পরিবেশ থেকে শুরু করে প্রত্যেকটা সিটি ইন্ডেক্সে আমাদেরকে একদম শেষের দিক থেকে আগে পাওয়া যায়। যেমন ধরেন আপনি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন উপদেষ্টা হিসেবে,
ওই অভিজ্ঞতা কি এখানে কোনো কাজে দিবে বা মানে? অবশ্যই আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, সেটা তো আরো অনেক বড় পরিসরে আমাকে দেখতে হয়েছে। সিটি কর্পোরেশন ওটার একটা পার্ট ছিল। তবে সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার ফলে অনেক কিছুই ডিসিশন মন্ত্রণালয় থেকে আসলে দিতে হতো। তো ফলে সিটি কর্পোরেশনের চ্যালেঞ্জগুলো কী কী, সেগুলো মোকাবিলার পদ্ধতি কী কী, এটা ভিতর থেকে বোঝার একটা সুযোগ আমার হয়েছে। এবং এই অভিজ্ঞতাটা এবং কিছু প্রবলেম নিয়ে, যেমন ঢাকা শহরের যানবাহনের যে সমস্যাটা, অটোরিকশার যে চ্যালেঞ্জটা, ঢাকা শহরের মশা একটা বড় চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে কিছু সমাধান নিয়ে আমরা কাজ করছিলাম। যদিও যেহেতু সরকারের সময়টা খুব সীমিত ছিল, শেষ করতে পারিনি। আশা করি যে সামনে সুযোগ পেলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। এটাকে আপনি অটো চয়েস হিসেবে জনপ্রশাসনের দায়িত্ব পেয়েছিলেন তখন, নাকি এটা কোনো প্ল্যানের অংশ ছিল? যেমন ধরেন আমরা সবসময় দেখি যে বড় রাজনৈতিক দল যে ক্ষমতায় থাকে, তার স্থানীয় মানে সরকার মন্ত্রণালয়টা সবসময় তার পার্টির খুব গুরুত্বপূর্ণ নেতাকে দেয়া হয়, যে আসলে পার্টির দলকে সারা দেশে সহযোগিতা করবে, সাজাবে, এবং তার দলের লোকরা কিছু সুবিধাও পাবে। হ্যাঁ, যেমন ধরেন এখন স্থানীয় সরকারে তো প্রচুর ধরেন টেন্ডারের ব্যাপার থাকে, প্রচুর কাজ পাওয়ার ব্যাপার থাকে, প্রচুর ব্যাপার থাকে। তো ধরেন আপনি যখন উপদেষ্টা ছিলেন, তখন আপনাকে যে জনপ্রশাসন এটা দেয়া হলো, ধরেন এটার সমালোচনা ছিল যে আচ্ছা আপনি সম্ভবত আপনার পার্টিকে সাজানোর জন্য এটা দেয়া হয়েছে, এরকম কি কিছু ব্যাপার আছে? এইগুলো হচ্ছে মানে হাওয়ায় কথা ছাড়া আর কি। এখন আপনি এই যে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বললেন, আমি যখন দায়িত্বে ছিলাম তখন প্রথম আলোর একটা রিপোর্ট আছে যে ঢাকা শহরের 16টা হাটের 16টাই নিল বিএনপি। তাহলে তো আমার উপরে এই অভিযোগ আসতে পারে যে আমি বিএনপিকে সুযোগ সুবিধা দিয়েছি কিনা। হ্যাঁ, মানে গাবতলী হাট নিয়ে তো বিরাট মানে মন্ত্রণালয়ে একটা ঝামেলা হয়ে গেছিল। যাক, আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাই, স্থানীয় সরকারের যেহেতু আমরা আছি আলাপটাতে, আমরা অন্য আলাপে যাব তার আগে, যেমন আপনারা তো একটা বড় শরিক দলের সাথে আপনারা আছেন, এবং তারা তো অনেক বড়, মানে জামাত ইসলামী, নিশ্চয়ই তাদেরও একটা স্ট্র্যাটেজি আছে। মানে তাদের সাথে কি আপনারা কথা বলেই এই নাম ঘোষণা করছেন নেগোসিয়েশন করে, নাকি আপনারা নিজেদের মতো করে? না, আমরা প্রাথমিকভাবে স্থানীয় সরকার নির্বাচনটা, মানে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে জাতীয় নির্বাচন থেকে, যে ইলেকশনের প্রিপারেশনটা আগে থেকে নিতে হয় এবং আরও গুছিয়ে নিতে হয়। জাতীয় নির্বাচনে যেটা হয়েছে যে আমরা অনেকগুলো ন্যাশনাল ইস্যু নিয়ে জুলাই সনদ সংস্কার আন্দোলনের মধ্য থেকে ডিরেক্ট ইলেকশনে চলে যেতে হয়েছে, যে কারণে যতটুকু ফলাফল আমরা আশা করেছিলাম সেটাও হয়তো আমরা প্রস্তুতির অভাবের কারণে পাই নাই। আমাদের অনেক ক্যান্ডিডেট মাত্র 1.5 মাস আগে এলাকায় গিয়েছে এবং তারপরেও খুব ভালো রেজাল্ট নিয়ে এসছে, 1 লাখের বেশি ভোট পেয়ে এসেছে। তবে আমরা মনে করতেছি যে এই প্রিপারেশনটা আগে থেকে নেওয়া প্রয়োজন। সেই জন্য এখনও তো ডেট ক্লিয়ার না যে কবে নির্বাচন হবে। শুধু ইউনিয়ন পরিষদটা আমরা শুনছি যে এই বছর হবে, বা এগুলো পরের বছরও হতে পারে। তারপর আমরা ক্যান্ডিডেটগুলো ঘোষণা করলাম যাতে তারা কিছুটা ফিল্ড ওয়ার্ক করার সুযোগ পায়, সময় পায়। সেই জন্য আগে থেকে এনসিপি সমর্থিত প্রার্থীদের নামগুলো ঘোষণা করা, এটা জাতীয় নির্বাচনের শিক্ষা থেকে, এবং আমরা এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এখন পর্যন্ত তারিখ নির্ধারিত হয় নাই, তফসিল আসে নাই, ফলে জোটে ওইভাবে এখনো ডিসকাশন হয় নাই যে আমরা জোটগতভাবে করবো কি এককভাবে করবো। ধরেন জোট যদি আপনার এখানে কাউকে দিয়ে দেয়, তখন আপনারা কি করতে পারেন? মানে ধরেন জোট ঠিক না, ধরেন জামাত ইসলাম তার যদি প্রার্থী দেয়, তখন যদি এককভাবে সবাই ইলেকশন করে, তাহলে জামাত ইসলামীও প্রার্থী দিতে পারে, আরো আমাদের দলে জোটে 11টা শরিক দল আছে, সবাই প্রার্থী দিতে পারে। তো সেক্ষেত্রে তো যে যার যার মতো ইলেকশন আমরা, মানে তখন তো ভোট ভাগ হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হবে। এটা সব দিকেই এই সম্ভাবনা আছে। জাতীয় নির্বাচনের আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীর জন্য অনেক আসন অনেককে হারাতে হয়েছে। হ্যাঁ, তবে তো আপনাদের জোটে বলা যেতে পারে যে, যদি আমরা অভিজ্ঞতার জায়গায় দেখি, আপনাদের জোটে যেমন বড় দল হলেও মানে জোটে একমাত্র আপনি ছাড়া মানে স্থানীয় সরকারের এই অভিজ্ঞতার কারো আছে বলে তো সেরকম কেমন লোক আমরা দেখি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি ছিলাম। ওকে, আচ্ছা আমরা একটা অপ্রীতিকর প্রশ্নে যাই, কারণ আমরা যখন প্রথম এই পোস্টারটা করে সোশ্যাল মিডিয়াতে দেই, তখনই আসলে অনেকেই এই প্রশ্নটা করেছেন, নিচে কমেন্টসও লিখেছে 2-1 বা 2 অনেকেই জানতে চাচ্ছে যে এই যে একা একা আপনি যে আলোচনায় বসতে চান, মানে বিভিন্ন জায়গায় যে সব জায়গায় একা বসছেন, মানে যেমন ধরেন আমাদের অন্য উপদেষ্টারাও একবার যে উপদেষ্টা হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, এমনকি বর্তমান সরকারেরও যারা মন্ত্রী এখন আর কারোর সাথে বসতে চায় না, তারা সব একা বসতে চায়। এখন এই আলোচনায় বসতে চায়, এটা কি বড় নেতার লক্ষণ নাকি ভয়? না, আমি যখন সরকার ছিলাম তখন বাস্তবিকভাবে সময়ের জন্য স্টুডিওতে আসাটা সম্ভব হতো না। সেখানে আমি মোর ইন্টারভিউ দিতাম, যে টকশোতে বসার থেকে ইন্টারভিউটা বেশি দিতাম। বাট আমি সরকার যাওয়ার আগে আন্দোলনের সময় অনেক টকশো করেছি।
মূলত একা বসাটা অনেক ক্ষেত্রে অনেক টিভি চ্যানেল তারাই চায় একটু একা বসা, কারণ বেশি কথা থাকে, যে তাহলে টাইমটা যেহেতু একেবারে আমাকে নিয়ে বসলে অভ্যুত্থান থেকে টেনে অন্তর্বর্তী সরকার তারপরে বর্তমান রাজনীতিতে আসা। আবার অনেক জায়গায় আমার প্রেফারেন্স থাকার কারণটা আমি বলি, আপনি যদি আমার সাথে একজন কোনো ডিসেন্ট তার্কিক, যিনি হয়তো আলোচনা সমালোচনাটা নিতে পারবেন এবং ডিসকাশনটা একটা ফ্রুটফুল ডিসকাশন হবে, আমরা যে বসছি এটা মানুষকে আমরা কিছু কথা আমাদের দিক থেকে বলতে পারবো, ওইটা নিয়ে আসলে আমার কোনো সমস্যা নেই তার সাথে বসতে। কিন্তু বাংলাদেশের টকশোগুলোতে কি হচ্ছে, কালকে আমি দেখলাম এক জায়গায় মারামারি, গালিগালাজ, উঠে যাওয়া, এই চুল টানাটানি, আসলে এটা আমার পছন্দ না আর কি। আর আমি ওই সবাই না, দুই একজন আর কি, আসলে না অনেক জায়গাতেই আমি প্রায় সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায়। লাস্ট দেখলাম যে রাশিদ খান এবং শাহরিয়ার কবিরের মধ্যে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, আমি তো ধরেন রাজনীতির ভাষাতেও তো একটা জুলাইয়ের পর একটা বড় পরিবর্তন এসছে, তাই না? যদি আপনার ভাষাতে সেটা নাই, মানে কিন্তু মানে অন্যদের ভাষাতে আছে, মানে আমরা রাজনৈতিক ভাষাতে অনেক স্ল্যাং, অনেক কিছু ব্যবহার করতে দেখছি এবং এটা বিস্তৃত পরিসরে করার কৌশল তৈরি হয়েছে। এইটাকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় আমাদের ভাষার ক্ষেত্রে অনেক বেশি আর সংবেদনশীল হওয়া প্রয়োজন, কারণ যারা পলিটিশিয়ান আছেন বা পাবলিক ফিগার যারা আছেন তাদেরকে তো বাংলাদেশের মানুষ দেখেন, অনেকে ফলো করেন। আপনি যখন এটা করবেন, এটা হয়তো অ্যাপারেন্টলি এটা রাইট ওর রং এর থেকে ডিসকাশনটা বেশি হয়, যে এটা আরও মানুষের মধ্যে ছড়ায় এই প্র্যাকটিসটা, এবং আরও অনেকে এটাকে, তারা তো অনেকেই আইডল মনে করে পলিটিশিয়ানদেরকে, এটা ফলো করে। তো এটার সোসাইটিতে একটা প্রভাব আছে। সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে এটা ফলো করার চেষ্টা করি, যে কখনো স্ল্যাং ইউজ করা বা এই ধরনের কিছু, কারণ আমাদেরকে অনেকে ফলো করে, তারা এটা শিখলে এটা আমাদের সমাজে এক ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে। যেমন ধরেন যে হাসনাত আবদুল্লাহ, উনি লন্ডনে আছেন, উনি হচ্ছে এর মধ্যে মানে ওইখানে বেশ কিছু তো ঝামেলা হয়েছে, তো উনি ওপেন গাড়িতে থেকে মাথা বের করে, হাত বের করে সে একটা মানে মধ্যাঙ্গুলি মানে উনি যাদেরকে দেখেছেন তাদের জন্য ঠিক আছে। উনি যখন দেখান, মানে উনি তো ধরেন একটা দলকে প্রতিনিধিত্ব করছে, ওইখানে তো অন্য লোকরা তো আসলে ওই অর্থে কাউকে প্রতিনিধিত্ব ওই অর্থে করছে না, তারা তো কেউ বড় নেতা না। কিন্তু ধরেন একজন এমপি, বড় নেতা যখন এই বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করে, এইটা আসলে কিভাবে আপনি? না, উনি যাদেরকে দেখাচ্ছেন তাদের জন্য ঠিক আছে। কেউ আপনাকে হাতে ডিম নিয়ে ডিম মারতে আসলো, হেনস্থা করতে আসলো, তাকে তো মিডল ফিঙ্গার দেখানো ছাড়া আর কোনো উপায় নাই, কারণ সে তো আপনার সাথে আর তর্কের ভাষাতে নাই, সে তো অন্যভাবে আপনাকে মোকাবেলা করছে। হাসনাত প্রশ্নে আপনি একবার মানে বলেছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। এখন কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে কি আসলে যারা আন্দোলনকারী ছিল তারা কি কোনো ওই অর্থে কোনো ভায়োলেন্স দেখিয়েছে কিনা? ওয়ার্ডটা হয়তো চুজ করাটা ওয়াইজ হয় নাই ওই পার্টিকুলার সিচুয়েশনে। বিশেষ করে ওই সময়টা আমার যতদূর মনে পড়ে যে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমাদের পার্টির নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছিল। ওয়ার্ডটা মেবি ভায়োলেন্স ইজ নট এ গুড ওয়ার্ড এটা বলার জন্য। এবং জুলাই গণঅভ্যুত্থানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা ভায়োলেন্স না। এবং পৃথিবীতে যতগুলো জায়গায় গণঅভ্যুত্থান হয়েছে, রেভলিউশন হয়েছে, লড়াই হয়েছে, সেখানে এটাকে ইভেন সশস্ত্র বিপ্লবকেও তো রেজিস্ট্যান্স হিসেবেই দেখা হয়ে থাকে। হ্যাঁ, তো একটা জায়গা হচ্ছে যেটা হচ্ছে যেমন আপনিও যেমন ধরেন, আমিও একটু ভয়ে আছি কিন্তু এই প্রশ্নটা করছি তারপরেও। যেমন ধরেন আপনার যে মানে আপনার যে পার্সোনালিটি সব মিলায়ে মানে এক ধরনের মানুষ হয়তো বা আমি জানি না আপনার বন্ধুরা আপনাকে ভয় পায় না, খুব ক্লোজলি কিভাবে দেখে। আবার যেমন ধরেন আপনার সাথে মানে আর্মস থাকার একটা সুযোগ থাকতে পারে, এই জন্য ধরেন আমি নিজেও ভয়ে প্রশ্নটা করছি। আবার এই ভায়োলেন্সের প্রশ্ন বা আর্মসের প্রশ্ন, মানে এখনও আপনি কি ধরেন আমাকে একটা ছোট বাচ্চা জিজ্ঞেস করতে বলেছে, একটু আসিফ ভাইকে জিজ্ঞেস করবেন যে ওনার কি পকেটে সবসময় আর্মস থাকে কিনা? না, আমার পকেটেও থাকে না, আমার সাথেও সবসময় থাকে না, কিন্তু সিকিউরিটির জন্য আমার একটা লাইসেন্সকৃত বৈধ অস্ত্র আছে। এবং আমার মনে হয় যে গণঅভ্যুত্থানের পরে আমাদের বিশেষ করে আমি সরকারে থাকার কারণে হয়তো একটা প্রিভিলেজড অবস্থায় ছিলাম, আমার সিকিউরিটি ছিল, আমার উপরে সেভাবে আক্রমণ হয় নাই। কিন্তু হাসান আবদুল্লাহর উপরে একাধিকবার আক্রমণ হয়েছে এবং অন্যান্য নেতাদের উপরেও যেখানে সুযোগ পেয়েছে আক্রমণ হয়েছে, এই যে লন্ডনে যেটা হচ্ছে। তো ওই জায়গা থেকেও নিরাপত্তার জন্য আই থিঙ্ক যে এবং ইভেন যখন ওসমান হাদিকে হত্যা করা হলো, আই থিঙ্ক যে ওনার যদি একটা লাইসেন্স অস্ত্র থাকতো আমার মনে হয় সহজে কেউ সাহস করতো না
ওনার উপরে হামলা ওটা করাটা, মনে হয় না যে কিছু সিকিউরিটি যেইভাবে মেজার্স, তাকে মারা হয়েছে, কিছু সিকিউরিটি যেমন ওনার trained রিকশায় লোকরা। চড়াটা একেবারেই ইনসিকিউর ওয়েতে একটা ইয়া করাটা। তো কিছু ক্ষেত্রে তো আমাদের নিজেদের সতর্কতা নেওয়াটা প্রয়োজন, না হলে কোনো ইনসিডেন্ট ঘটলে যেমন সমালোচনাটা আসবে যে অপর প্রান্ত থেকে, অপর প্রান্তের বিরুদ্ধে যারা ইনসিডেন্টটা ঘটালো, তেমনি আমার উপর সমালোচনা আসবে যে আমি সিকিউরলি চলছিলাম না। ঠিক আছে, আমরা এই প্রশ্নে আসবো, কারণ আমাদের প্রধানমন্ত্রীও অনেক জায়গায় নিজে একা একা চলে যাচ্ছেন প্রায় কোনো সিকিউরিটি ছাড়া। সেই ব্যাপারগুলো আপনি কেমন দেখেন, এই আলাপে আমরা ফিরবো, কিন্তু আমরা নিব একটা ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল তা হলো যে একা একা চলা। আমাদের প্রধানমন্ত্রীও আসিফ মাহমুদ, উনিও একা একা বেশ মুভ করছেন, একা গাড়ি চালাচ্ছেন। এই ব্যাপারগুলোকে আপনি কেমন দেখছেন? প্রথমত রাষ্ট্রীয় যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে নিরাপত্তাটা নিশ্চিত করে চলাটা উচিত, কারণ এক্ষেত্রে যে কোনো ধরনের স্যাবোটেজ বাংলাদেশে এর আগেও হয়েছে, বাংলাদেশে না পুরো পৃথিবীতেই এর আগে হয়েছে, আমেরিকার প্রেসিডেন্টও তো হত্যা শিকার হয়েছে। তো সেটা সতর্কতা শতভাগ অবলম্বন করা উচিত। এবং দ্বিতীয়ত এটাকে আমি আসলে দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি হয়তো সরকারি কার্যক্রমে খুব একটা ব্যস্ত থাকেন না বলে এই জিনিসগুলো করার সময় পান। সরকারি কাজগুলো কি সালাউদ্দিন ভাই সব কিছু প্রধানমন্ত্রীর কাজ করে দেন কিনা? কারণ প্রাইম মিনিস্টার নিজেই সরাসরি কয়েকটা মন্ত্রণালয়ের কয়েকটা বিভাগের দায়িত্বে আছেন, প্রতিরক্ষা বিভাগ, জনপ্রশাসন বিভাগ সহ আরও কয়েকটা, এবং তার বাইরেও প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজ ওনাকে ওভারলুক করতে হয়। তো আসলে এত সময় কোনো প্রাইম মিনিস্টার পাবে কি না যে হেঁটে যাওয়া বা গাড়ি নিয়ে বের হওয়া। এবং আরও কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে একা গাড়ি চালানোটা, এই যে বিশেষ করে কোরবানির ঈদের সময় যে বর্জ্য অপসারণ দেখার জন্য, একজন প্রাইম মিনিস্টারকে যদি বর্জ্য অপসারণ দেখার জন্য বের হইতে হয়, তার মানে ওই দেশে কোনো সিস্টেম আর ওয়ার্ক করতেছে না। প্রথমত ওয়ার্ক করতেছে না, তারপরে সিটি কর্পোরেশন ওয়ার্ক করতেছে না, সেখানে আপনার দলীয় প্রশাসক আছে তিনি ওয়ার্ক করতেছে না, তারপরে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি ফেল করছে টোটালি, সব কিছু নষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে নামতে হয়েছে ময়লা পরিষ্কার দেখার জন্য বা করার জন্য। তো এটার এই দুই ধরনের ইন্টারপ্রিটেশন হইতে পারে, কিন্তু ওনারা হয়তো ভাবতে পারেন এটা দিয়ে গুড পিআর হয়, কিন্তু এটা দিয়ে সরকারের দুর্বলতা প্রকাশ পায় যে গভর্নমেন্ট অর্গানগুলো ওয়ার্ক করতেছে না বলে প্রাইম মিনিস্টারকে নামতে হচ্ছে। আচ্ছা, এই যে বলে যে প্রশাসক নিয়োগ দিলেই কি শুধু হয়? কারণ ওয়ার্ডগুলোতে তো ওয়ার্ডের কমিশনার থাকিয়ে থাকে, তখন এটাকে একজন প্রশাসকের সব কাজ করতে পারে? ওয়ার্ডগুলোতে ঢাকা শহরে এটা অনেক ক্ষেত্রে প্রশাসকের মাধ্যমে পরিচালনা করাটা সম্ভব, কিন্তু ওয়ার্ড পর্যায়ে যেই সেবাগুলো দেয়া হয়, একেবারে আপনার সিটি কর্পোরেশনের কাজ তো হচ্ছে বিভিন্ন প্রজেক্ট, তারপর হচ্ছে রাস্তাঘাট সংস্কার করা এবং ওভারলুক করা জিনিসগুলো। বাট ওয়ার্ড পর্যায়ে অনেকগুলো সেবা আছে আপনার, একেবারে যারা ওই ওয়ার্ডের বাসিন্দা আছেন তাদের চারিত্রিক সনদ থেকে শুরু করে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ সব কিছু ওয়ার্ড থেকে যায়, ওয়ার্ড এবং ইউনিয়ন পরিষদ থেকে যায় গ্রামাঞ্চলে। তো যখন ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধি থাকে না, এই চ্যালেঞ্জটা আমি যখন মিনিস্টার ছিলাম তখনও ছিল। আগে ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি থাকলে তিনি সপ্তাহে 2 দিন 3 দিন বসতেন এবং এইগুলো সাইন করে দিতেন, ফলে একটা কাজগুলো চলতো। কিন্তু ওয়ার্ডে তারা না থাকার কারণে এখন দেখা যায় ওয়ার্ডে যে ওয়ার্ডের সিইও থাকেন বা এক্সিকিউটিভ থাকেন, তিনি হয়তো মাসে একবার বসতেছেন, এবং এই কাজ জমে যাচ্ছে, লালফিতার দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, মানুষ একেবারে তার দৈনন্দিন যে সেবাগুলো প্রয়োজন সেগুলো পেতে অনেক বেগ পেতে। ধরেন আপনি যদি নির্বাচিত হন, মানে আমি এই প্রশ্নটা একই সেম প্রশ্ন আমি আসলে এখন যিনি প্রশাসক মানে সালাম সাহেব, ওনাকেও এই প্রশ্নটা করেছিলাম। কারণ হচ্ছে আমরা এই কোরবানির সময়ও দেখেছি যে ওপেন স্লটিং হচ্ছে, মানে জবাই হচ্ছে। এই সব প্রশ্নে মানে বা কেমন ঢাকা শহর আপনি বানাতে চান? ওনারা এইবার মানে আমরা যদি কম্পারেটিভলি এই প্রশ্নটা করেছিলাম, দুইটা কোরবানি দেখি, একটা কোরবানিতে পূর্ববর্তীটাতে আমি দায়িত্বে ছিলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এবং এবার বিএনপি দায়িত্বে আছে এবং তাদের প্রশাসক আছে। আপনি আগেরবার কোরবানির ঈদটা দেখেন, দিনের আলো পড়ার আগেই কিন্তু ময়লা পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো আবর্জনা, কোরবানির বর্জ্য ছিল না। স্লটিং হাউস তো আছে ঢাকাতে, কিন্তু এবার সেটা ওনারা করতে পারেন, ওনারা ফেল করেছেন, প্রধানমন্ত্রীকে বের হতে হয়েছে। এবং আসলে কোরবানির ঈদটা যেই বড় পরিসরে হয়, আপনার যেই স্লটিং হাউসগুলো আছে ওইটা দিয়ে আসলে মানে যথেষ্ট হবে না আর কি, সেটা কভার করার জন্য। তো হ্যাঁ, ইউজ হয় না, সেটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যথেষ্ট হবে না, আপনাকে টেম্পোরারিলি কিছু জায়গা আসলে তৈরি করতেই হয়, চুজ করতেই হয়। তবে এক্ষেত্রে পরিবেশের দিকে নজর রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ এই কোরবানির বর্জ্য, রক্ত এগুলো থেকে পচে দুর্গন্ধ বের হয় সাধারণত, এবং এটা অনেক ধরনের
রোগের জীবাণু বহন করে। ফলে এবার আমরা দেখেছি যে ওনারা একদম হাট থেকে শুরু করে কোরবানি পর্যন্ত একদম ব্লান্ডার করে ফেলেছেন। মেট্রো রেলের একদম নিচে, রাস্তায় লাল হয়ে গিয়েছে। মেট্রো রেলের নিচে, গরুর হাট থেকে শুরু করে আবাসিক এলাকার ভিতরে যেখানে কখনো গরুর হাট আপনি ধরেন যদি মেয়র হন তাহলে আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন? এটা একটা সিটি কর্পোরেশনের জন্য ঈদের সময়টা আসলে, বিশেষ করে কোরবানি ঈদের সময়টা, এটা কোনো ছুটি নেই। ওই সময়টাতে আরও বেশি কাজ থাকে এবং এটা আমার মনে হয় যে খুব নির্ধারিতভাবে স্লটার হাউসগুলো তো ইউজ করা উচিতই, পাশাপাশি প্রত্যেকটা এলাকার জন্য, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হইতে পারে, বা ওয়ার্ড যদি বড় হয় ওইভাবে জোন করে আপনার ওইরকম একটা টেম্পোরারি ফ্যাসিলিটি তৈরি করে এই জিনিসগুলো করা যায়, তাহলে পুরোটা জিনিস কন্ট্রোলে থাকে। কারণ সিটি কর্পোরেশনের কন্ট্রোলে না থাকার কারণে কিন্তু গার্বেজ ক্লিনিংটার ক্ষেত্রে গিয়ে সিটি কর্পোরেশনকে চ্যালেঞ্জে পড়তে হয়। এখনো ধরেন যেটা মানে অন্তর্বর্তী সরকার, আগের সরকার যে ব্যবস্থাটা চালু করেছে সেটা একটা ওপেন গার্বেজের মতো, মানে সব নিয়ে একটা জায়গায় জড়ো করছে এবং সেটা একদম লোকালয়ের মাঝখানে প্রচন্ড গন্ধ ছড়ায় প্রচুরই। আসলে পৃথিবীর কোনো উন্নত দেশে এরকম কোনো গার্বেজ সিস্টেম নাই। তাহলে এই ক্ষেত্রে এইটাই মেনটেন করবেন নাকি আপনি আসলে নতুন কোনো পদ্ধতিগত ভাববেন? আমাদের পুরো বর্জ্য ব্যবস্থাপনাটাই, এটা শুধু কোরবানির ঈদকে ঈদ বলে না, সারা বছর পুরো বর্জ্য ব্যবস্থাপনাটাই ঢেলে সাজানো প্রয়োজন। আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, আমি একবার বলেছিলাম এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে আমরা ময়লার বিল নিব না। এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে মানে এটা মানুষ দেখে কারণে এটা প্রতিদিন দরজায় এসে ঠকঠক করে ময়লার বিল দেন, এই কারণে এটা চোখে পড়ে বেশি। বাট আপনি দেখেন তারপরে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে ময়লার বিলের নামে কত টাকা উঠানো হয়, এবং এটা মান্থলি 29 কোটি, ইয়ারলি 300 কোটি টাকার মতো। কিন্তু এই 300 কোটি টাকা কিন্তু সরকারের কোষাগারে আসতেছে না, বা হচ্ছে সিটি কর্পোরেশনের কোষাগারে যাচ্ছে না, এটা যাচ্ছে যারা ময়লা টেন্ডারটা নিছে ওই ওয়ার্ডে, তার দলীয় যে নেতাকর্মী, এখন বিএনপি আগে আওয়ামী লীগ ছিল, তারা তাদের পকেটে যাচ্ছে। তো এই টাকা তো সিটি কর্পোরেশন আজকে চাইলে আজকে বন্ধ করে দিতে পারে। সে যাদেরকে ময়লার টেন্ডারগুলো দিছে তাদেরকে ডেকে এনে বলা তুমি এই টাকা নিতে পারবা না। রীতিমতো তো দলবাজি, মারামারি অনেক কিছু হয়েছে। এবং ওয়েস্টটাকে প্রপারলি ম্যানেজ যদি করা যায়, আমাদের এখানে তো জাস্ট ল্যান্ডফিলে নিয়ে ফেলে দেয়, তারপর আর কোনো খবর থাকে না, এবং ওইখানে সব ধরনের ওয়েস্ট থাকে, প্লাস্টিক থেকে শুরু করে পচনশীল সব থাকে। একটা মনে হয় হচ্ছে আমিনবাজারের পরে মনে হয় একটা হচ্ছে ওই যে আপনার পাওয়ার জেনারেট করার একটা প্রকল্প ছিল আওয়ামী লীগ সরকারের, যেটা মনে হয় এখন বন্ধ হয়ে আছে। একটা প্রকল্প পাওয়ার জেনারেট করার, এটা আওয়ামী লীগ সরকারের সময় এটার মানে কোনো অগ্রগতি হয় নাই, জাস্ট জায়গাটা নির্ধারণ হয়েছে, স্তূপ করে ফেলেছে। হ্যাঁ, তো ওই জায়গাটাতে ওয়েস্ট টু এনার্জি বলে এটাকে। তো এইটা এখনো মনে হয় অ্যাসেসমেন্টই চলছে যে এটা জার্মানির টেকনোলজিটা আমরা নিব না চায়না টেকনোলজিটা নিব, এটা নিয়ে অ্যাসেসমেন্ট চলছে। তো এটা আমার জানার মতো উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গাজীপুর সিটি কর্পোরেশন, সরি দক্ষিণ না, উত্তর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 3টা সিটি কর্পোরেশনের জন্য হওয়ার একটা পরিকল্পনা আছে। বাট এটাও যথেষ্ট হবে না। ওয়েস্ট টু এনার্জি যেটা, এটা আসলে খুবই কম পরিমাণে ওয়েস্ট সেখানে প্রয়োজন হবে। তো এটার জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম আপনার বানাইতে হবে। আপনি দেখবেন যে আপনি যদি দেশের বাইরে যান বা কোনো উন্নত শহরে, সেখানে আপনার কিরকম চিন্তা থাকবে? হ্যাঁ, সেখানে ওরা যেটা করে সেটা আপনার প্রত্যেকটা বাড়িতে, হাউস হোল্ডে যেখানে ওয়েস্টটা আসলে প্রাইমারিলি জমা হয়, সেখানেই আপনি যদি একটা হচ্ছে হার্ড ওয়েস্ট, একটা হচ্ছে পচনশীল, আর একটা হচ্ছে প্লাস্টিকের জন্য আলাদা আলাদা 3টা বক্সের একটা সেটআপ যদি একবারে করেন এবং সবাইকে এটা প্রোভাইড করেন, তাহলে আপনি ওয়েস্ট ওইভাবেই কালেক্ট করতে পারবেন। এবং ওইটা যখন আপনি সিটি কর্পোরেশন ওইভাবে কালেক্ট করবেন, আপনার কাছে আলাদাভাবে প্লাস্টিক থাকলে আপনার প্লাস্টিক বাংলাদেশে রিসাইকেল করে ইউজ করে অনেক কোম্পানি আছে, তাদের কাছে আপনি এটা সেল করতে পারবেন। যারা নাগরিক, এই শহরে থাকি বলি নাগরিক, আসলে নাগরিক হওয়ার জন্য যেই বিহেভিয়ার আমাদের শেখা উচিত, যেমন ওয়েস্ট ফেলতে হলে যে আলাদা করে ফেলতে হবে, এটা যে আলাদা একটা প্যাকেট ব্যবহার করতে হবে, এই জন্য যে আমাকে কিছু পয়সা দিয়ে কিছু প্যাকেট কিনতে হবে, এই আমরা সবসময় ওয়েস্টও ফেলতে চাই পচা ব্যাগের মধ্যে, মানে যেটা আরেকটাই আছে। আমাদের এরকম নাগরিকের কিছু বিহেভিয়ার আছে যেটা খুবই প্রবলেম। আমাদের তো প্রথমত সিভিক সেন্স তো খুব একটা ভালো না, এটা যেমন সত্য ঠিক তেমনি তাদেরকে তো অপশনটাও আমরা দিচ্ছি না। মানে আমরা আগে ধরে নিচ্ছি যে নাগরিক ভালো না, জনগণ ভালো না। পলিটিশিয়ানরা মাঝে মধ্যে বলে যে জনগণ ভালো না, টাকা দিয়ে ভোট দেয়, এটা করে এটা করে, বাট তাকে বেটার অপশনটা আমরা প্রোভাইড করতেছে কিনা। আমার পরিকল্পনা আছে যে এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এটা আমি যদি দায়িত্ব পাই, আমি একটা ওয়ার্ড দিয়ে শুরু করব পাইলটিং, এবং সেখানে একটা এক্সাম্পল যদি আমরা সেট করতে পারি, দেন আমরা এটা প্যান ঢাকা, যেমন ধরেন যে মানে আমরা যেগুলো ধনী লোক যারা, মানে আমাদের যারা লেকের পাড়ে থাকেন, এদের অনেকেরই আসলে ডিরেক্ট তার মানে ইসের সাথে টয়লেট সিস্টেমটা লেকের সাথে কানেক্টেড করে দেওয়া বা নদীর সাথে। হ্যাঁ, তো এই যে সুয়ারিজের যে সিস্টেমটাকে তারা এইভাবে করে ফেলেছে, আমাদের লেকগুলো
যেখানে প্রচুর মানে মশা উৎপন্ন হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কি কোনো কিছুই করবে? এটা তো শুধু ওই লোকটাকে দোষ দিয়ে লাভ নেই। সে দেখবে যে কম খরচে সে একটা টিটিপি প্ল্যান্ট স্থাপন করে এটাকে আবার শোধন করে ফেলবে, ওইটা তার জন্য এক ধরনের এক্সট্রা খরচ। সে দেখবে যত কমে পারা যায়, কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব সেই কমপ্লায়েন্সটা সে মেনটেন করছে কিনা এটা নিশ্চিত করা। তো এক্ষেত্রে উভয় দিকেই জনগণের মধ্যে সিভিক সেন্সের একটু অভাব আছে, রাষ্ট্রেরও এক্ষেত্রে। মানে যিনি এত বড় একটা বাড়ি বানিয়ে রাখতে পারবেন তিনি কি মানে একটা ছোট্ট প্ল্যান্ট বসাতে পারবেন না? হ্যাঁ, এই ক্ষেত্রে এটা রাষ্ট্রেরও তো এটা নিশ্চিত করতে হবে যে তিনি বসাচ্ছেন কিনা, এবং তাকে অনুমতিটা দেওয়ার ক্ষেত্রে এটা এনশিওর করতে হবে। এটা তো আমরা রাষ্ট্রের জায়গা থেকেও করছি না। আচ্ছা, আমি আবার একটু অন্যরকম আলাপে যাই, আবার এটা অপ্রীতিকর মানে প্রশ্নে যাই, যেটা হচ্ছে যে যেমন ধরেন যে যখন মানে এটা অন্তর্বর্তী সরকারটা তৈরি হলো, তখন আসলে আমরা বেশিরভাগ উপদেষ্টাই মেঘনা নদীর ওই পার থেকে পেলাম, আর রেস্ট অফ দ্য বাংলাদেশ থেকে গেল। মানে এরকম, এটা কি খুব প্ল্যান করে করা হয়েছিল? আমার মনে হয় না। মানে মেঘনা নদী পার করে তারপরে আমরা ওপাশ থেকে যখন উপদেষ্টা পরিষদটা সাগর পর্যন্ত আমরা গেলাম, এবং প্রায় সবাই, যেমন আপনার শিক্ষক পরিষদটা আসিফ নজরুল, মানে আপনারা স্টুডেন্টরা, এরা সব কিন্তু ওই একটা জায়গা থেকে আসছে। তারপরে আমরা যদি বলি যে সংস্কৃত পরবর্তীতে যুক্ত হওয়া সংস্কৃত উপদেষ্টা, ওনারও বাড়ি ওই এলাকায়। মানে এই যে মানে তার মানে কি, মানে ধরেন আমি যদি কোনোদিন উপদেষ্টা হতে চাই, তাহলে আমার কি আসলে মেঘনা নদীর ওই পারে থাকতে হবে কিনা? না, এই দেখেন বর্তমান যে সরকার, এই সরকার আপনি দেখবেন যে অর্ধেক মন্ত্রী মেঘনা নদীর ওই পার থেকে। এটা হয়ে যায় আর কি। আমার মনে হয় না যে এটা সেভাবে পরিকল্পনা করে করা হয়। যেমন আসিফ নজরুল স্যার, তিনি তার ডক্টর আসিফ নজরুল পরিচয় এসেছেন, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল পরিচয়, উনি তো কুমিল্লা ভারী পরিচয় আসেন নাই। কিন্তু ধরেন যে আপনাদের সাথে তো ওই মিটিংয়ে তানজিমউদ্দিন খানও গেলেন, কিন্তু তানজিমউদ্দিন খান তো আসলে উপদেষ্টা হিসেবে মনে হয় না যে তার নামকে উপস্থাপন। আমাদের তখন যে প্রসেসটা হয়েছে, আমাদের এটা আমার কাছে মনে হচ্ছে তানজিমউদ্দিন খান মেঘনা নদীর ওই পারে বাড়ি না বলে সুযোগ পাননি। না, আমাদের যে উপদেষ্টা নির্বাচনে যে প্রসেসটা হয়েছিল, সেই প্রসেসে একটা লিয়াজু কমিটি ছিল। লিয়াজু কমিটি বিএনপি, জামাত ইসলামী, সিভিল সোসাইটির যে বিভিন্ন গ্রুপ আছে বাংলাদেশে, তাদের সবার সাথে কনসালটেশন করে একটা উপদেষ্টা পরিষদ করেছে। এবং কনসালটেশনের ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে প্রাইমারিলি কেউ এটা নিয়ে খুব বেশি প্রথম দিকে আপনি দেখবেন না যে বিএনপি বলছে এটা আমার পছন্দ হয়নি বা জামাত বলছে পছন্দ হয়নি, কারণ তাদের সাথে কনসাল্ট করে করা হয়েছে। তারাও অনেকের নাম কিন্তু সেখান থেকে বাদ দিয়েছে, যে আমি স্পেসিফিক বলবো না, বাট একটা নাম আছে লিস্টে, বিএনপি দেখে বললো যে না, এই নামটা আমার পছন্দ না, এটা বাদ দিতে হবে, বাদ দেওয়া হয়েছে। বা জামাত বললো যে বাদ দিতে হবে, বা একে রাখা হোক, এটা আবার বাকি দিকে দেখানো হয়েছে যে সে ঠিক আছে কিনা। তখন তো ফলে কিন্তু দেখবেন প্রথম দিকে উপদেষ্টা পরিষদ নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, অ্যাটলিস্ট ফার্স্ট 6 মাস 7 মাস পর্যন্ত এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। দেশি একটা খুবই টালমাটাল। ফলে এই সবার এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু এটা হয়েছে। আরেকটা জিনিস যুক্ত করি, যেহেতু বলেছেন যে অনেকে আপত্তি দিয়েছিল। আচ্ছা, শিক্ষার্থীদের ভেতরে যে উপদেষ্টা হবে, এই ক্ষেত্রেও কি মানে নাম ফিক্স ছিল নাকি মানে আপনার মানে অন্যদের আপত্তি ছিল? যেমন ধরেন আমরা একটা প্যাটার্ন দেখি যে সব ঢাকা বিশ্ববিদ্যালয়, সব মানে এই আন্দোলনের সাথে যুক্ত সব প্রাক্তন ছাত্রলীগ কর্মী। যে কয়জন উপদেষ্টাতে গিয়েছেন? আমি প্রাক্তন ছাত্রলীগ কর্মী না, মানে ও আপনি না, তাহলে মানে অন্যরা, নাহিদ ইসলামও না, মাহফুজ আলমও না, কেউই প্রাক্তন ছাত্রলীগ কর্মী না। ঠিক আছে, ওইটা বাদ দিলাম, কিন্তু ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় সব। হ্যাঁ, না, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ধরেন আন্দোলনে তো ধরেন প্রাথমিকভাবে তো পার্টিসিপেট করেছে, প্রাথমিকভাবে তো মানুষ পার্টিসিপেট করেছে। আমরা দুইজন তরুণদের পক্ষ থেকে উপদেষ্টা হলাম। তা আমাদের উপদেষ্টা হওয়ার ইয়াটা ছিল না, এরকম ছিল না যে আমরা মিনিস্ট্রি রান করবো বা কি, বা এটার কাজ কি মিনিস্ট্রি চালাবে বা এটা না। আমাদের বোঝাপড়াটা ছিল যে এই সরকারে যারা আসছে তাদের সাথে তো আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ নাই। তারা হয়তো আন্দোলনে বিভিন্নভাবে রাজপথে ছিলেন, ভূমিকা রেখেছেন, বাট তাদেরকে আমরা পার্সোনালি চিনি না যে সে আসলে কতটুকু এই গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করবে কি করবে না। ফলে আমাদের মনে হয়েছে যে ওয়াচডগ হিসেবে হলেও কোনো একটা ফরম্যাটে এই সরকারের সাথে একটা অংশ থাকা প্রয়োজন। এবং সেটা টিএসসিতে আমাদের একটা 158 জন সমন্বয়কের যেই কেন্দ্রীয় বডিটা ছিল, তাদেরকে নিয়ে একটা বৈঠকে কিন্তু সিদ্ধান্তটা এসেছিল যে প্রাথমিকভাবে যেহেতু দুইজন যাওয়ার অপশন আছে, সেখানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যাবে। মাহফুজ আলম পরবর্তীতে তিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। যেমন ধরেন যে আমরা যদি বাংলাদেশের হিস্ট্রির দিকে তাকাই, মানে রাজনৈতিক নেতাদের, মানে সে 71-এর পর থেকেও যদি আমরা দেখি, সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এইবার মন্ত্রী পরিষদ আসে, এবং মন্ত্রী পরিষদ তাই। কিন্তু যেমন ধরেন কেউ যদি ধরেন এই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পার্টিসিপেট করে থাকে, আসলে সে যেহেতু মানে সেন্টারে থাকে না, মানে একটা রাজধানী শহরে থাকে না, এই কারণে সে কখনোই কেন্দ্রীয় নেতা হতে পারবে না। আমাদের পুরো সিস্টেমটাই তো আসলে সেন্ট্রালাইজড।
ফলে আপনার লিডারশিপও সেন্ট্রালাইজড ভাবে এক জায়গা থেকেই আসে। এবং এখনো আপনি যদি দেখেন ছাত্রনেতাদের মধ্যে টপ 10 জন ছাত্রনেতা লিস্ট করতে যান, আপনাকে 7-8 জন চলে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তা এবং এইটা এমন 90-এর দশকেও যারা ছাত্রনেতা হিসেবে সামনে এসেছেন, এখন যারা মন্ত্রিসভায় আছেন, ইভেন আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এর আগের গণতান্ত্রিক লড়াই তো একই সময় তো অত বেশি মানে হ্যাঁ ছিল, মানে বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু জোরলক হল থেকেই সব হয়েছে। হয়েছে। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর এই আলাপে আমরা আবার ফিরবো, কারণ আমরা মানে একটা পুরনো প্রশ্নকেই আবার খুঁজবো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। তা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে ছিল কিন্তু সরকারের ছিল না কেন? এই প্রশ্নটা আমরা খোঁজার জন্য আবার ফিরে আসব। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমাদের যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম আসিফ মাহমুদ, তা হচ্ছে যে এই জুলাই আন্দোলনে তো ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা বড় পার্টিসিপেশন ছিল, কারণ আমারও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাদেরকেও, আমারও অনেক শিক্ষার্থী সেখানে ছিল, অনেকের গায়েগুলি লেগেছে নানা। কিন্তু সরকারের কোনো পর্যায়েতে তাদেরকে আমরা পাইনি। এমনকি আপনারা যখন নিজেরাও দল গঠন করলেন, সেখানেও আমরা এদেরকে খুব বড় জায়গাতে দেখলাম না কেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়েছে যে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেটিভ পাঠানোর ক্ষেত্রেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদাভাবে ডিসেন্ট্রালাইজড ওয়েতে কিন্তু আন্দোলনটা করেছে, এক একটা জোনে আলাদা আলাদাভাবে। ফলে কোনো স্পেসিফিক সেভাবে চোখে পড়ার মতো বা ওই রকম লিডারশিপটা দাঁড়ায় নাই। আমরা যখন আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে যে মনে করেন কোনো একটা ফরেন ট্যুর বা কোনো জায়গায় রিপ্রেজেন্টেটিভ পাঠাইতে হচ্ছে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের সহযোদ্ধারা আছেন তাদের সাথে যখন কথা বলতাম যে কাকে পাঠাবো, তাদের মধ্যে যে এই বিশ্ববিদ্যালয় থেকে না, ওই বিশ্ববিদ্যালয় থেকে না, ওইটা থেকে না, ওইটা থেকে, এ ধরনের এক ধরনের সিলেকশনে একটা প্রবলেম তৈরি হচ্ছিল। আর একটা হচ্ছে গভর্নমেন্টে তো আমার মনে হয় যে গভর্নমেন্টের আরও বিভিন্ন কাজের সাথে অনেকেই স্থানীয় পর্যায়ে লোকালি বা বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলেন, কিন্তু টপ লেভেলে আমার মনে হয় যে আরও যদি আমরা সুযোগ করতে পারতাম, আরও অ্যাক্রস কমিউনিটি আমরা অনেককে সুযোগ দিতে পারতাম। যেমন মাদ্রাসা শিক্ষার্থীরাও তো এই আন্দোলনে ছিল, তাদের প্রতিনিধি থাকতে পারতো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অবশ্যই থাকতে পারতো, এবং আরও অ্যাক্রস আরও বিভিন্ন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনাদের কি নিজেদের কোনো মেকানিজম ছিল যেটাতে খুঁজে নেবেন? কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচুর ছেলে মেয়ে আছে যারা আসলে খুবই কারণ আন্দোলনটা দায়িত্ব হিসেবে করেছে, কিন্তু আবার বাড়ি ফিরে চলে গেছে। দেখেন সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাখার প্রবণতা আমাদের কখনো ছিল না। আপনি দেখবেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর, অভ্যুত্থানের পর যে প্রথম কমিটিটা, ওইটার আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব কিন্তু ছিলেন আরিফ সোহেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো তার থেকেও অনেক ফলোয়ার বেশি, জনপ্রিয় গণঅভ্যুত্থানের নেতা ছিল, বাট আমরা এটা ডেমোক্রেটাইজ করার চেষ্টা করেছি। কিন্তু প্রবলেমটা হয় যে দুই দিকের অ্যাপ্রোচটা থাকে না। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জটা আমাদেরকে ফিল করতে হয়েছে অনেক বেশি, যে কেউ একজন নর্থ সাউথের, ইস্ট ওয়েস্টের স্টুডেন্টরা চাচ্ছে না যে সে কোথাও রিপ্রেজেন্ট করুক, তারা চাচ্ছে যে আমাদের কেউ একজন রিপ্রেজেন্ট করুক। ফলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে জিনিসটাকে ম্যানেজ করা। কিন্তু আমি ধরেন অনেক ছেলে মেয়ে চিনি যারা এখনো শরীরে নানা জায়গায় বুলেট নিয়ে, এবং আমরা এটা অনুভব করি যে আমাদের একটা বড় অংশই যারা অভ্যুত্থানের পরে রাজনীতি এবং পরবর্তী প্রক্রিয়ার সাথে যুক্ত আর থাকে নাই, তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছে, এবং ওইখানে পটেনশিয়াল অনেক লিডার কিন্তু আছে। আমাদের তাদেরকে খুঁজে আনার এটা আমাদের দায়িত্ব, এবং তাদেরকে ওই স্পেসটা করে দেওয়া যাতে তারাও তাদের পটেনশিয়ালটা নিয়ে গ্রো করতে পারে। না, কারণ আমিও অনেক কাছ থেকে অনেক ছেলে মেয়েকে চিনি এরকম, যে আসলেই তারা খুবই এবং খুব মানে ব্লাইন্ডলি এই আন্দোলনের সাথে ছিল এবং এটা করেছে, এবং খুবই মানে ডেভোটেডলি কাজ করেছে। এবং আমাদের তো আন্দোলনের একটা পর্যায়ে মাঝামাঝি সময়টা বেসরকারি বিশ্ববিদ্যালয় পুরো আন্দোলনটাকে জিয়ে রেখেছে, এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি আসলে না থাকতো তাহলে আন্দোলনটা, যেমন আমার উত্তরা জোনটা দেখেন, বাড্ডা জোনটা দেখেন, যাত্রাবাড়ি জোনটা মাদ্রাসা শিক্ষার্থীরা, এরকম এই জোনগুলোতে আন্দোলন তো ওনারাই, আমরা তখন ছিলাম ডিবিতে আমরা বন্দী অবস্থায় ছিলাম, আন্দোলনটাকে ওনারা জিয়ে রেখেছে। আমি জানি উত্তরাতেও ধরেন যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তায় ছিল, এবং যেখানে তারাই ওই জায়গাগুলোতে লিড দিয়েছে। ধরেন যার বাবা উত্তরাতে আওয়ামী লীগের বেশ বড় নেতা, তার মেয়ে ছেলে এরা রাস্তায় আন্দোলনে ছিল। এরকম ছেলে মেয়েদেরকে ধরেন আমি না, তখন অনেক পুলিশের সাথে আমার কথা, আমরা তো ডিটেনশনে ছিলাম একটা বড় সময়, কথা হচ্ছিল যে তারা বলতেছে আমার ছেলে মেয়েকে আমি ধরে রাখতে পারতেছি না, ওরা চলে যাচ্ছে, ছবি দেখাচ্ছে যে আমার ছেলে, পরে আমাদের সাথে ছবি তুলে তার ছেলে মেয়েকে দেখাচ্ছে তোমাদের নেতাদের সাথে আসি আমি। এই যে দেখেন এইগুলো কিন্তু এই ন্যারেটিভস থেকে
এরা কিন্তু হারায় যাচ্ছে, মানে এদের কথা কেউ বলছে না। এবং এরা যে ধরেন যে একটা শব্দ তৈরি হয়েছে যে কে আওয়ামী লীগের নেতার সাথে কবে ছিল, সেটাতে একটা দোসর বানানো হচ্ছে। অনেক ছেলে মেয়ের বাবা বাবা বা ধরেন তার ফ্যামিলির কেউ আওয়ামী রাজনীতির সাথে, কারণ বাংলাদেশে বহু লোক আওয়ামী রাজনীতির সাথে ছিল, কিন্তু যেমন ধরেন এরা কিন্তু অনেকে এই আন্দোলনের সাথে ছিল। কিন্তু আপনার কি মনে হয় না যে রাজনীতি থেকে বা এনসিপি রাজনীতি থেকে না, আমাদের এনসিপিদেরকে অ্যাকোমোডেট করতে পারেনি বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? আমাদের পার্টিতে এখনো অনেকে আছে এবং অনেকে নির্বাচনও করেছে যাদের ফ্যামিলি, পুরো ফ্যামিলি আওয়ামী লীগ করে, বাবা আওয়ামী লীগ বা যেমন ধরেন যে এবং তাদের এখনো ফ্যামিলির সাথে ওই ক্ল্যাশটা আছে। হ্যাঁ, যেমন ধরেন যে আওয়ামী লীগের দোসর হওয়া, এটা আসলে রাজনীতি এনসিপি রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা অন্তরায় কিনা? আমাদের এক্ষেত্রে একটা দুই রকম জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে প্রকৃতপক্ষে এই গণহত্যার সাথে জড়িত ছিল বিভিন্নভাবে, আওয়ামী লীগের সাথে মিলে বিভিন্ন অপকর্মে, রাজনৈতিক অপকর্মে জড়িত হয়েছে একটা অংশ। আরেকটা অংশ আছে যাদেরকে ডেলিবারেটলি এই ট্যাগিংটা করে অন্যরা রাজনৈতিক ফায়দা নিয়েছে। যে কখনো আপনার একটা, সাপোজ আপনি বিজনেস করেন, আপনি একটা বিজনেস কমিউনিটির প্রোগ্রামে গেলেন, এরকম অনেক প্রোগ্রাম অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে না, তো অনেকে এসে তো ওইখানে আমার সাথে ছবি তোলা হয়ে গেছে না, তো এরকম আওয়ামী লীগের কারোর সাথে তার ছবি উঠছে, তাকে ট্যাগ দেওয়া হয়, তাকে তার বিজনেস ক্ষতিগ্রস্ত করার জন্য, চাঁদাবাজি করার জন্য, বা তাকে একটা হত্যা মামলায় নাম ঢুকাই দেওয়া হয়েছে। এই জিনিসগুলো হয়েছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে, এবং এখানে বিভিন্ন দলের লোকেরা ডেলিবারেটলি এটা করছে। কেউ একজন বিজনেস আপনার রাইভাল, আপনার একটা ছবি আছে কোনো এক সময়ের 15 বছর আগে, 10 বছর আগে, সেটা ইউজ করে আপনাকে বিজনেসে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যেমন ধরেন এটা সাধারণত আমি এনসিপির যাকে যাকে পেয়েছি, তুষার, সবার সাথে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি। আপনাদের এনসিপির মানে মূল মোটো কি রাজনৈতিক? এটা কি একটা জাতীয়তাবাদী জায়গা থেকে আপনারা কোনো মানে রাজনীতিটা করছেন? আসলে আপনারা কোন ধরনের রাজনীতির কথা বলতে চান মানুষকে? আমি যদি এক কথায় বলি, এনসিপি যখন নাগরিক কমিটি হয় তখন এই ডিসকাশনগুলো বেশি রেলেভেন্ট ছিল। এখন তো পলিটিক্যাল ডিসকোর্সের ডিসকাশনগুলো একটু কম হচ্ছে, কিন্তু হ্যাঁ, অনেক কিছু পরিষ্কার না, অনেক কিছু আমরা ফিগার আউট করছি। বাট একটা জিনিস আমরা বুঝি যে আমাদের এখানে যতদিন আমরা এই মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের বিপক্ষের, তারপরে হচ্ছে সেকুলারিজমের পক্ষে, সেকুলারিজমের বিপক্ষে, এই ন্যারেটিভে যতদিন পর্যন্ত আমরা রাজনীতিটা করবো ততদিন পর্যন্ত আমরা ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে আটকে থাকবো। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই অঞ্চলটা তো একটা বেঙ্গল বেসিন, তো এটা একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে, এটার একটা সভ্যতা আর ইতিহাস আছে দীর্ঘদিনের। কেন আমরা সেটাকে, আপনার আমেরিকা আবিষ্কৃত হয়েছে আজকে থেকে 400-500 বছর আগে, কিন্তু তারা বলতেছে তারা একটা বিশাল শক্তিশালী সভ্যতা। তা আমার এখানের হিস্ট্রি তো 2500 বছরের পুরনো। আমরা ওই সভ্যতাগত রূপান্তরের রাজনীতিটা করতে চাই। এখানে যাইতে হলে তো ধরেন ঘৃণার রাজনীতি, মানে কমিউনাল ঘৃণার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে এবং ইন্টারনাল কনফ্লিক্টের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। একটা অনেক মানুষের জন্য খুব কষ্টেরও হয়েছে এটা, যে আপনারা যখন আপনাদের একটা বড় জোট করলেন এবং বড় শরিক দল জামাত ইসলামী, যেমন সেদিনও জামাত ইসলামের যে নেতা ব্যারিস্টার শাহরিয়ার, উনি বলছেন যে 1971-এ দেশ স্বাধীন হয় নাই, শুধু ভারত থেকে আলাদা হয়েছে, এটা ভারতের কাছে চলে গেছে, আমরা 71-এ স্বাধীন হই নাই। কারণ এই টাইপের যে আপনি বলছেন যে ওই রাজনীতি, ওই ডিসকাশন আমরা থাকতে চাই না, কিন্তু এই ডিসকাশনটা কিন্তু ওনারা বারবার সামনে নিয়ে আসেন। তো আপনারা আসলে এগুলোকে ওন করেন কিনা, এই ধরনের বক্তব্য? আমরা এই ধরনের বক্তব্যকে ওন করি না। আপনি যদি জামুকা অধ্যাদেশ যখন আইন হয় সংসদে, তখন এনসিপি কিন্তু লিখিতভাবে জানিয়েছে যে এনসিপি এই জামাত ইসলামী দাবি করেছিল তাদের নামটা যেন ওইখানে রাজাকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়, মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে একটা লাইন আছে, ওইখান থেকে বাদ দেওয়া হয়। ওইখানে জামাত ইসলামী, নেজাম ইসলামী সহ আরো কয়েকটা দলের নাম আছে। এনসিপি কিন্তু সেটা সমর্থন করে নাই, লিখিতভাবে আমরা সংসদে এটা জানিয়েছি, এবং আমাদের সুন্দর করেই তারা এটা এই অবস্থানটা আমরা এটা ঐতিহাসিক ফ্যাক্টের ক্ষেত্রে আমরা তো ওই ফ্যাক্ট পরিবর্তন করাটা আমাদের দায়িত্ব না, ওটা করার জন্য তো আমরা। আচ্ছা, যেমন ধরেন আপনাদের শরিক দল একটা কথা বলছেন যে ধরেন 12ই ফেব্রুয়ারি, মানে যেমন শফিকুর রহমান সাহেব একটা কথা বলছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন মেনে না নিলে গৃহযুদ্ধ শুরু হতো। আপনার কি তা মনে হয়? দেশে মনে করেন যে নির্বাচনটা ঠিক হয়নি, প্রচুর কারচুপি হয়েছে এবং এটা না নিলে গৃহযুদ্ধ হয়ে যায়, দেশে এক ধরনের স্ট্যাবিলিটির জন্য চ্যালেঞ্জ তৈরি হতো স্বাভাবিকভাবেই, এবং এই নির্বাচনের ফলাফল সরকারি দল বিরোধী দল সবাই মেনে নেওয়ার ফলেই কিন্তু খুব স্মুথলি ট্রানজিশনটা হয়েছে। বাংলাদেশে তো ট্রানজিশন এত স্মুথ সাধারণত হয় না, এবং ট্রানজিশন হয়ই না। শেখ হাসিনা তো নিজের কাছেই রেখে দিয়েছে সবকিছু দীর্ঘদিন।
তো এই জায়গায় আমার মনে হয় কিছু ক্ষেত্রে নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে কারচুপি হয় নাই। আমরা আমাদের বিকাল 5টা-6টার দিকে প্রেস ব্রিফিংয়েও 11 দলীয় জোট বলেছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু ভোট গণনার ক্ষেত্রে অনেকগুলো জায়গায় আমরা কিছু প্রবলেম দেখেছি এবং সেটা আমরা বলেছিও, প্রমাণসহ আমরা উত্থাপন করেছি যে বারবার রিকাউন্টিং করানো, তারপরে ব্যালট ছিনতাই কিছু কেন্দ্র থেকে, স্পেসিফিক কিছু আসনকে টার্গেট করা, বিশেষ করে ঢাকায় এইগুলো ঘটেছে এবং 30টা আসনের ক্ষেত্রে স্পেসিফিকলি 11 দলীয় জোট অভিযোগ প্রদান করেছে। কিন্তু 30টা আসন ক্ষেত্রে যদি আমরাও মনে করি যে অনিয়ম হয়েছে, তারপরেও কিন্তু বিএনপি কিন্তু সরকারটা মানে গঠন করে 30টা আসন যদি 11 দলীয় জোট হয়, তারপর ওখানে একটা ইস্যু থাকে যে শফিকুর রহমান সাহেব যে ধরেন খুবই এই ক্ষেত্রে আমাদের অভিযোগটা কিন্তু হচ্ছে 2/3টা বিএনপি কে দেওয়ার জন্য এক ধরনের মেকানিজম হয়েছে। এটা আমাদের সেটাও কিন্তু স্পেসিফিক 30টা না, ওখানে আরো 40টাও যদি আপনি না পায় বিএনপি, তাতেও কিন্তু তার সরকার গঠন করে। সরকার আমরা ওই জায়গা থেকেই জনাব শফিকুর রহমানও এটা বলছেন যে যেহেতু তারাই সরকার গঠন করছে, আমরা এটা নিয়ে আর এক ধরনের, কিন্তু উনি বলতেছে গৃহযুদ্ধ স্ট্যাবিলিটি নষ্ট করি, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, গৃহযুদ্ধ হতো কিনা এবং ওই কনফ্লিক্ট আসলে কোন পর্যন্ত যেত সেটা তো বলা মুশকিল আর কি। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি নিব। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা এই আলোচনা নিয়ে আবারও ফিরে আসব। সাথে থাকবে আরো নতুন আরো কিছু প্রশ্ন। আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল সেটাকে আরেকটু লম্বা করছি, কারণ হচ্ছে যে আজ গতকাল সম্ভবত রুমিন ফারহানা জাতীয় সংসদে একটা মন্তব্য করেছেন যে আমাদের দুর্নীতিতে 1 নম্বর রাজনীতিবিদ, 2 নম্বর হচ্ছে আমলারা। আর উনি বলেছেন যে পৃথিবীর কোথাও রাজনীতিবিদ কোনো পেশা হয় না, একমাত্র বাংলাদেশে হয়। আর 3 নম্বর একটি প্রশ্ন উত্থাপন হয়েছে, আসলে রাজনীতিবিদ পেশা হতে পারে কিনা। আমার মনে হয় যে প্রথম বিষয়টাতে এই দুর্নীতিটা যেভাবে হয় এটা পুরো একটা নেক্সাস আকারে কাজ করে। এটা এমন না যে শুধু রাজনীতিবিদদের সাথে সমন্বয় ছাড়া আমলারা করতে পারবে, এই সুযোগও নাই। আবার ছোট পর্যায়ে হয়তো পারে, নিচের পর্যায়ে, বাট মিনিস্ট্রি পর্যায়ে মিনিস্টার তো পলিটিক্যাল পারসন হয়, মিনিস্টারের সাথে সমন্বয় ছাড়া আমাদের উচ্চ পর্যায়ে দুর্নীতি করাটা সম্ভব না, যদি মিনিস্টার ওইভাবে চাপ দিয়ে রাখতে পারে। কিন্তু যেমন আমলাদের সহযোগিতা ছাড়া আবার রাজনীতিবিদদেরও দুর্নীতি করা সম্ভব না। তো এটা একটা নেক্সাস আকারে ঠিক আছে। কিন্তু আমি যদি জানতে চাই, যেমন যারা সরকারে নাই, যে দলগুলো, এটা আমি বলতে চাই যারা বামপন্থী রাজনীতি করে তাদের ক্ষেত্রেও এরকম ফুল টাইম রাজনীতিবিদ আমরা দেখছি, যাদের পেশা হওয়া উচিত, আমরা প্রকাশ্য কোনো মানে আয় রোজগারের জায়গা আমরা দেখি না। এটা জামাত ইসলাম যদি বলি, আমরা যদি মানে বামপন্থী রাজনীতির কথা বলি, এরকম প্রচুর রাজনীতিবিদ আমরা বহুদিন ধরে দেখছি। সরকারি দল বা বেসরকারি দল বা বড় আওয়ামী লীগ, বিএনপি, এখানেও আমরা বহু এরকম রাজনীতিবিদ এতকাল দেখে এসেছি যে এদের কোনো প্রকাশ্য কোনো বিজনেস, কোনো পেশা আমরা দেখি নাই, কিন্তু তাদের অনেক শান শওকত, অনেক কিছু। হঠাৎ করে বলে যে 4টা গাড়ি 4টা ড্রাইভার আছে, কিন্তু কোনো বিজনেস দেখা যায় না। এটা আসলে আমাদের এই পুরো কালচারটাই চেঞ্জ করা প্রয়োজন। যখন আপনি এমপি হন বা মন্ত্রী থাকেন, তখন তো আপনি স্যালারি পাচ্ছেন, তখন তো আপনাকে ওইটাতেই থাকতে হচ্ছে। বাট অন্য যে টাইমটা 20 বছর 30 বছর রাজনীতি করতেছে, কোনো পেশা নাই, কিন্তু সম্পদ বাড়তেছে। আপনি যদি হলফনামাও দেখেন সম্পদ বাড়তেছে, বা তার লাইফস্টাইল দেখেন সম্পদ বাড়তেছে। তো এই জায়গাটাতে পরিবর্তন আসা প্রয়োজন। এবং আমি নিজেও আমার নিজের ক্ষেত্রে বিভিন্ন ফ্রিল্যান্সার কাজকর্ম করার চেষ্টা করছি, কিন্তু সমস্যা যেটা হয়েছে যে বাংলাদেশের কালচারটাই এরকম যে কেউ যে আমাকে একটা জব দিবে বা রাখবে, সে একটু ভয় পায় যে এটা যদি সরকারি দল জানে যে আমি আসিফ মাহমুদকে জব দিছি, তাহলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। এই কালচারটা আছে এবং ওটা আমি এখনো খুঁজতেছি যে আসলে কোন জায়গায় আমি সেটেল হইতে পারি, কোন জায়গাটা আমার জন্য সুইটেবল। একই সাথে পলিটিক্স করেও যে কাজটা করা যায় ফর লিভিং। এবং আবার মুশকিল হয়ে গেছে যে উপদেষ্টা থাকার কারণে একটা সিকিউরিটি বা এক ধরনের উপদেষ্টা গণঅভ্যুত্থানের নেতা হওয়ার কারণে এক ধরনের সিকিউরিটিও প্রয়োজন পড়ে। তো দেখা যায় যে ওই কারণে লিভিং এক্সপেন্সটা অনেক বেশি স্বাভাবিক সময় থেকে। রাজনৈতিক নেতার তো লিভিং এক্সপেন্স অনেক থাকে, কারণ ফলোয়ারই, তো ফলে তো একা খেতে পারে না মনে হয় না রাজনীতিবিদ। হ্যাঁ, ফলে ওইটার জন্য দেখা যায় একটা ভালো প্রফেশনে থাকা অথবা বিজনেসে থাকা। বিজনেস করা তো অবৈধ না, আপনি স্বচ্ছতা রেখে থাকলে তো ট্যাক্স দিয়ে
ওইটা করা, তাহলে ওইটারও একটা আপনার শুধুমাত্র রাজনীতিবিদের একটা পরিচয় হতে পারে না, আপনার প্রফেশনকে জিজ্ঞেস করলে আপনার আর কিছু নাই। এটা খুবই ভালো বলেছেন যে আসলে হওয়া উচিত না, কিন্তু আমরা দেখে এসেছি বাংলাদেশে বহুদিন ধরে যে শুধু রাজনীতিবিদই হচ্ছে এই পেশা, প্র্যাকটিস এবং এই কালচারটাই চলে আসছে। এমনকি ছোট ছোট অনেক দল আছে যেখানে শুধু ওই নেতা শুধুমাত্র রাজনীতিবিদ। এখন তার যখন এটা পেশা হয়ে যায় তখন তার আদার্স ইনকামের দিকে হাত দিতে হয়, তখন সে তখন সে কোনো কনভেনশনাল ইনকাম বা পেশার মধ্যে দিয়ে লিভিং এক্সপেন্সটা বের করে না। প্রশ্ন যদি করি, যেমন ধরেন এই যে হাসনাত আব্দুল্লাহ বা ওনারা যেই টাকা স্যালারি পান বা পান, কিন্তু ধরেন যে দেশের বাইরে কোথাও একটা বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে এই যে বিমানের খরচ অনেক অনেক টাকা লাগে, বা এই যে ধরেন একজন ডাকসু নেতা সাদিক কায়েম, মানে ওনার আমি জানি না ওনার কত টাকা, ওনার মানে আমরা ইউনিভার্সিটিতে পড়েছি বা ধরেন এখন মাস্টার হচ্ছে, এখন একটা কনফারেন্সে যেতে হলে আমাকে অনেকবার ভাবতে হয় যে টাকা পাবো কোথায়। কিন্তু ধরেন এরা যে এই যে লন্ডনে যায় মানে এই যে শান শওকত, এটা আসলে আসে কোত্থেকে? এটা তো ডিপেন্ড করে আসলে যারা প্রোগ্রাম আয়োজন। আমি সাউথ কোরিয়া গিয়েছি, তারা আমার টিকিটের এক্সপেন্সটা এবং ওইখানে অ্যাকোমোডেশনের এক্সপেন্সটা তারাই বিয়ার করেছে, ফলে আমার উপর খুব একটা প্রেশার মানে পড়ে নেই। এবং হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে আমি বলতে পারি উনি ডিসেন্ট অ্যামাউন্টের ইনকাম করেন, ওনার একটা কোচিং সেন্টার আছে এবং উনি অনেক আগে থেকেই এখনো ওটা চালাচ্ছেন। হ্যাঁ, উনি সেটা চালাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিসে আমরা একটু যাই, বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী, আচ্ছা মানে মন্ত্রী প্রতিমন্ত্রী হলে কি ধরেন মানে আগের কালের রাজা বাদশাহ জমিদারদের মতো হয় কিনা? কারণ হচ্ছে যে একজন প্রতিমন্ত্রী উনি তার নিজের ফ্যামিলি নামে ইউনিয়নের নাম রাখছেন, সন্তানদের নামে বিভিন্ন ইউনিয়নের নাম রাখছেন, এবং সেটা জাতীয় সংসদে রীতিমতো আলাপ হচ্ছে। এই বিষয়টা, এই যে নিজের ফ্যামিলির নামে ইউনিয়নের নাম রাখা, মানে আপনি আপনার যেটা ইউনিয়ন সেখানে যে ভুইয়া ইউনিয়ন বানাবেন কিনা? আমি তো দায়িত্ব ছিলাম, আমি তো চাইলে বানাইতে পারতাম, আমি আমার ইউনিয়ন উপজেলার নাম আমার ফ্যামিলির নামে করতে পারতাম, কিন্তু আমরা তো সেটা করি নাই। বরং আমরা নাম পরিবর্তনটাকে, এই যে নাম পরিবর্তনের যে একটা কালচার, যে আগে ছিল আওয়ামী লীগের কারো নামে, এখন এসব বিএনপির কারো নামে হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ হচ্ছে, এটা প্র্যাকটিস আছে, ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা এলাকার নাম পরিবর্তন করে নিজের ছেলের নামে করে ফেলছেন, এটা অত্যন্ত ব্যাড প্র্যাকটিস। আমার মনে হয় সরকারের এটা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত। এবং নাম পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটা পলিসি মেনটেন করতাম, সেটা হচ্ছে সরকারি খরচে যে কোনো কিছু কোনো ব্যক্তির নামে এটা হইতে পারবে না, কারণ এটা হইলেই তখন শুরু হয় নাম পরিবর্তনের খেলা। কিন্তু ধরেন আপনাদের উপদেষ্টাদের একজন হচ্ছে তার বাড়িতে যাওয়ার জন্য একটা আলাদা রাস্তা নিয়েছেন অন্যের জমির উপর থেকে, ডিরেক্ট রাস্তা নিয়েছেন, এরকম অভিযোগ উঠেছে, তার বড় নিউজ হয়েছে। যখন আপনি স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন তখন এটা ঘটেছে, রাজুকের চেয়ারম্যান পর্যন্ত চলে গেছেন। এই বিষয়টা স্পেসিফিকলি আমার জানা নেই, কারণ আমি এমন কোনো কাজ, ইভেন আমার এলাকা তো আমি কোনো রাস্তা নিজের বাড়িতে যাওয়ার জন্য একজন উপদেষ্টা এই মানে এই বিষয়টা স্পেসিফিকলি আমার জানা নেই, কারণ লোকাল রাস্তা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেমন ধরেন জুলাই আন্দোলন একটা ছোট্টই বলে, আপনাদের একজন উপদেষ্টা যিনি প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি বারবার বিভিন্ন আলোচনায় বলেন যে 7.62 রাইফেলের কথা, মানে এটা এলেই নাকি জুলাইয়ের সকল আন্দোলনকারী বা জুলাই যোদ্ধারা খেপে যায়, এবং ওনার উপরে খেপে গিয়েছিল, এই কারণে ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছে। এই কথাটা উনি অনেকবার অনেক জায়গায় বলছেন। 7.62 রাইফেলের কথাটা তো উনি, আমার যতদূর মনে পড়ে, তিনি বলেছিলেন যে এই 7.62 রাইফেল তো পুলিশের কাছেও থাকার কথা না, এবং এটা কিভাবে মানে গুলি করা হলো, এবং উনি বলেছেন যে এটা অনেক সিভিলিয়ান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ছিল, কিন্তু ওনাকে ওইখান থেকে ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমার যতদূর মনে পড়ে। সেটা এই বক্তব্যের কারণে, সেটা আওয়ামী লীগ সংক্রান্ত একটা উনি হচ্ছে এখনকার সাক্ষাৎকারে উনি বারবার এটাকে কোট করছেন, সেটা আওয়ামী লীগ সংক্রান্ত একটা বক্তব্যের কারণে হয়েছে বলে আমি যতদূর জানি আর কি। না, লাস্ট উনি ইসের সাথেও বলেছেন, মানে ঠিকানাতেও বলেছেন। আচ্ছা, আমরা এখন 30 সেকেন্ড দুইটা কমেন্টস শুনবো আপনার। একটা হচ্ছে যে বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে যেভাবে আগাচ্ছে, তারা কিন্তু সব কাজগুলি করছে, তাতে কতটা পরিমাণ আপনি অসন্তুষ্ট, কতটা মানে সন্তুষ্ট? তারা কি করছে আমি এখন পর্যন্ত দেখি নাই। প্রথমত জুলাই সনদে যে জিনিসগুলো অ্যাগ্রিড ছিল এবং ওই ভিত্তিতে অধ্যাদেশ হয়েছিল, ওরকম অনেকগুলো অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। তো তারা যে সংসদে, আমরা তো রায়, গণভোটের রায় ওই প্রসেসে বাস্তবায়ন করার দাবি করছি, কিন্তু তারা যে সংসদে বলে যে আমরা ওই প্রসেসে যাব না, কিন্তু সনদে আমরা বাস্তবায়ন করবো, এটাও তো সত্য তারা বলে বলে আমাদের মনে হয় না, কারণ তারা ওই সনদে এবং ওইখানে অ্যাগ্রিড কিছু সেক্ষেত্রে আপনাদের এখন পজিশন কি হবে?
আমাদের পজিশন এখন আমরা 11 দলীয় জোট সারা দেশে আন্দোলন করছে। চট্টগ্রামে আমাদের বিভাগীয় সমাবেশ হলো, 20 তারিখ খুলনায় বিভাগীয় সমাবেশ আছে, এবং আমরা সিভিল সোসাইটি থেকে শুরু করে সবার সাথে এই বিষয়গুলো নিয়ে কনসালটেশন এবং আলোচনা চালু রাখছি। এবং এইটা আমাদের একটা পলিটিক্যাল ইস্যু থাকবে, এবং এটা আমাদের একটা বড় ইশতেহারও থাকবে বাংলাদেশের জনগণের জন্য। কারণ সংস্কার এটা অবশ্যই বাংলাদেশে হবে, কারণ এটার প্রতি একটা ম্যান্ডেট অলরেডি এখানে আচ্ছা। এখন তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমাদের প্রতিবেশী দাদাদের দাদাগিরি, ডাক্তার জাহিদুর রহমান তো আসলে ব্যক্তি না, উনি একটি রাষ্ট্র, মানে উনি তো রাষ্ট্রের স্টেট মিনিস্টার হিসেবে গিয়েছেন। বা যেমন ধরেন যে পুশিনে যে অমানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটা নিয়ে আপনারা আসলে কি বলতে চান? আমি দেখলাম যে সংসদে পুশিন নিয়ে একটা আলোচনা হওয়ার কথা ছিল। এটা সাধারণত একটা প্রসেস আছে যে এমপিদের একটা অংশের আসলে ইয়া করতে হয়, কিন্তু সেটা পরবর্তীতে ডিসেন্ট দিয়ে ওই আলোচনাটা পিছিয়ে দেওয়া হয়েছে বা ওই আলোচনাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, ফলে পুশিন নিয়ে আলোচনাটা হয় নাই। আমাদের একজন এমপি থেকে আমি শুনছিলাম। তো সরকার কেন জানি এই বিষয়গুলো লুকোচুরির মধ্য দিয়ে ডিল করতে চায়। সরকার এটা সামনে নিয়ে এসে, এবং এই যে পুশিন হচ্ছে, মানে এটা তো সকল সর্বদল মিলে একটা তো কালেক্টিভ সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন এটা নিয়ে একটা সর্বদলীয় কমিটি হইতে পারে সংসদে, যে এটা আমরা কিভাবে ডিল করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমরা 800 জনকে পাঠিয়েছি, কিন্তু আমার দেশের সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কারোর দিক থেকে কোনো দায়িত্বশীল বক্তব্য নাই যে আসলে এটার বাস্তবতাটা কি বা কি অবস্থায় আছে। এবং এটা তো এক ধরনের এই যে পুশিন এক দেশের নাগরিক আরেক দেশে জোর করে পাঠিয়ে দেয়া, এটা তো এক ধরনের যুদ্ধের মতো, যুদ্ধ পরিস্থিতির মতো সিচুয়েশন। এবং আমাদের ভারত এটা করার সাহস পায়, কারণ আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে এই মানবিক জায়গাটা দেখিয়েছিলাম। কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে 91 লক্ষ মানুষকে তারা বলেছে যে এরা আমাদের নাগরিক না, ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। আসামে আছে, এবং আরো পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি মিলান তাহলে এটা 2 কোটির মতো সংখ্যাটা হবে। এখন কি আপনি 2 কোটি মানুষকে সেক্ষেত্রে সমাধানটা কি করে? ধরেন আপনাদের যদি সরকার বলে যে আমরা কি করে করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় এটা নিয়ে সরকারের রাগঢাক না রেখে সব দলের সাথে বসে প্রয়োজনে একটা সংসদীয় সর্বদলীয় কমিটি হতে পারে, ফিগার আউট করে এটাকে মোকাবিলা করা উচিত। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে না পাল্টায়, দাদারা তো অনেক দাদাগিরি করেন, মানে ওনারা তো আমাদের একদম ছোট ভাই, বা ওনাদের অ্যাটিটিউড পাল্টাতে হলে তো আপনাকে ওনার উপর কূটনৈতিকভাবে চাপ তৈরি করতে হবে। আপনার এই ইস্যুগুলোকে ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনিটির কাছে, ইউএন এর কাছে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে, তার বিরুদ্ধে রাষ্ট্র হিসেবে আপনার মামলায় যেতে হবে। কেন মনে হচ্ছে সরকার এগুলো কেন বেশি গুরুত্ব দিয়ে করছে না? সরকার এইগুলো করতে পারছে না কারণ সরকারের হয়তো কোনো ব্যাকডোর আন্ডারস্ট্যান্ডিং আছে, বা সে কোনো ব্যাকডোর আন্ডারস্ট্যান্ডিং করতে চাচ্ছে বিজেপির সাথে, ফলে সে বিজেপির এই জনগুলো মেনে নিচ্ছে। কিন্তু এটা যদি আজকে সরকার এটার প্রতিবাদ না করে, তাহলে সামনে এটা আরো অনেক বড় ক্রাইসিস হিসেবে আসবে, এবং এই সরকারের অনেক বড় একটা ব্যর্থতা হিসেবে এটা সামনে আসবে। ঠিক আছে, আমরা লাস্ট এটা জাস্ট আমার 2 সেকেন্ড লাগবে আপনার উত্তর দিতে। এবার বিশ্বকাপ খেলা দেখছেন? হ্যাঁ, দেখছি। কোন দলের সাপোর্ট করছেন? আমি তো রীতিমতোই ব্রাজিল সাপোর্টার, সবাই জানে মোটামুটি। আশা করি আর্জেন্টাইন সাপোর্টাররা মন খারাপ করবে না আপনার প্রতি। আপনি কি আর্জেন্টাইন সাপোর্টারের জন্য কিছু বলতে চান কিনা? আগামীকালকে বলতে সকালে আর্জেন্টিনার ম্যাচ আছে, আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা। আমিও খেলা দেখবো আপনাদের সাথে, আশা করি আপনারা ভালো করবেন। ওকে, আমাদের অনেক অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা একটু বেশি সময় নিলাম, মানে যেই সময় শেষ করার কথা ছিল। আপনাদের দর্শক অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিতে চাই, সেই জন্যই আমরা কথা বললাম। আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে পেছনের কথাও আনলাম, বর্তমান কথাও বললাম, এবং আমরা নতুন সময়ের নেতার সাথে কথা বলতে চাচ্ছি, নতুন রাজনীতির দিকে যেতে চাই, যার চর্চা আমাদের ভিতর শুরু হোক, সেটাই আমরা আশা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন চলমান। আমরা আগামীকালও একই সময় আবার উপস্থিত হব অন্য কোনো অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে।